দুটি ভিডিও আগে আমরা বলেছিলাম যে যে কোনো ম্যাট্রিক্স এ এর ক্রম বা র্যাঙ্ক এটা সমান হচ্ছে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের র্যাঙ্ক। এবং গত ভিডিওতে আমি আসলে খুব বেশি বিশদভাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করিনি, কারণ এটা ভিডিওর একদম শেষ প্রান্তে ছিল এবং আমিও অনেক ক্লান্ত ছিলাম আসলে। যাই হোক, তো আমার মনে হয়েছে এই বিষয়টি নিয়ে আরেকটু বিশদভাবে আলোচনা করলে আমাদের ভালো হয়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভবিষ্যতে এটা আমাদের কাজে লাগবে। তাহলে এখন আমি মূলত শুরু করব এ ট্রান্সপোজের র্যাঙ্ক দিয়ে। এ ট্রান্সপোজের র্যাঙ্ক দিয়ে তাহলে শুরু করি। তাহলে এটাকে লিখে ফেলি। এ ট্রান্সপোজের র্যাঙ্ক এটা সমান হবে এ ট্রান্সপোজের কলাম স্পেসের মাত্রা বা ডিমেনশন। এটাই হচ্ছে র্যাঙ্কের সংজ্ঞা। তাহলে এখন প্রশ্ন হলো কলাম স্পেস অফ এ ট্রান্সপোজের ডিমেনশন কত? এটা হচ্ছে নাম্বার অফ বেসিস ভেক্টরস, অর্থাৎ কতগুলো বেসিস ভেক্টর আছে সেটাই হচ্ছে আমাদের কলাম স্পেস অফ এ ট্রান্সপোজের ডিমেনশন বা মাত্রা। যে কোনো সাবস্পেসের জন্য তুমি হিসেব করো তোমার কয়টি বেসিস ভেক্টর আছে এবং সেটাই হচ্ছে তোমার ডিমেনশন। তাহলে এখানে বাক্যটি পুরো করি, নাম্বার অফ বেসিস ভেক্টরস ফর কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ। এবং আমরা আগে অনেকবার দেখেছি যে কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ এই জিনিসটি এবং এ এর রো স্পেস আসলে একই জিনিস, অর্থাৎ কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ এবং রো স্পেস অফ এ একই জিনিস। এখন আমরা কিভাবে বের করব যে আমাদের কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ বা রো স্পেস অফ এ এর জন্য কয়টি বেসিস ভেক্টর প্রয়োজন? তাহলে চলো এখন আমরা দেখে নেই যে এ এর কলাম স্পেসের ট্রান্সপোজ এটি আমাদেরকে কি বলে। এখানে আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এখানে এ কে লিখি। এখানে এ কে তাহলে লিখি আমরা। এখানে একটি ম্যাট্রিক্স এ আছে যেটি হচ্ছে একটি m বাই n ম্যাট্রিক্স। এটাকে আমি সারি ভেক্টর হিসেবে লিখতে পারি, কলাম ভেক্টর হিসেবে লিখতে পারি। চলো এখানে আমরা সারি ভেক্টর হিসেবে লিখি। তাহলে এখানে আমাদের প্রথম উপাদানটি হবে r1 ট্রান্সপোজ, কারণ এগুলো হচ্ছে কলাম ভেক্টরের ট্রান্সপোজ। তারপর দ্বিতীয় উপাদানটি হবে r2, এবং এভাবে করে আমরা যাব আর এম পর্যন্ত, কারণ এখানে এমটি সারি আছে এবং এদের প্রত্যেকটির এরা হবে আর এন এর সদস্য, কারণ এদের প্রত্যেকটির এনটি উপাদান থাকবে। তাহলে আমাদের লেখা হয়ে গেল। এটা হলো তাহলে আমাদের ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স এ দেখতে এরকম হবে। এখন চলো দেখি ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কিরকম হবে। এটার প্রথম উপাদান হবে r1, তারপরে হবে r2, এভাবে করে আর এম পর্যন্ত, এবং এটা অবশ্যই হবে একটি n বাই m ম্যাট্রিক্স, অর্থাৎ ট্রান্সপোজ করলে এগুলো বদলে যাবে এবং এই প্রত্যেকটি সারি এখানে এসে কলাম হয়ে যাবে। এবং স্বাভাবিকভাবে না, এ ট্রান্সপোজের কলাম স্পেস এটি সমান হবে সারিগুলোর ব্যাপ্তি বা স্প্যান, অর্থাৎ স্প্যান অফ r1 r2 এভাবে করে rn পর্যন্ত। তাহলে এটা সমান হচ্ছে এই জিনিসগুলোর ব্যাপ্তি, অথবা আমরা এটাকে বলতে পারি এখানে সারিগুলোর ব্যাপ্তি। এজন্য এটাকে রো স্পেস অফ এও বলা হয়ে থাকে। তাহলে এটা সমান হবে আমাদের এ এর সারির স্প্যান এর সমান, অর্থাৎ স্প্যান অফ দ্য রোজ অফ এ। এখন এটা যেহেতু এই সারি বা এই কলামগুলোর স্প্যান, তার মানে এটা হচ্ছে এদের লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সংযুক্তি। এখন আমরা যদি ভিত্তি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে রৈখিকভাবে স্বাধীন ভেক্টর সমূহ নিয়ে সর্বনিম্ন সেট নির্ণয় করতে হবে, যা দ্বারা এই সকল ভেক্টরকে তৈরি করা যায়, অর্থাৎ এদের লিনিয়ার কম্বিনেশন দ্বারা এই সকল ভেক্টর এবং সারিকে তৈরি করা যায়। এখন প্রশ্ন হলো আমরা এ কে যদি রিডিউস টু এশালন ফর্মে নিয়ে যাই তাহলে কি হয়? আমরা এখানে যা করি, আমরা এখানে মূলত অনেকগুলো সারি কার্যবিধি পরিচালনা করি বা রো অপারেশন কন্ডাক্ট করি, এবং তারপরে আমরা রিডিউস টু এশালন ফর্ম পাই। এবং আমরা যদি সেটা করি এবং রিডিউস টু এশালন ফর্ম অফ এ বের করি, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে। আমি এখানে আঁকছি, দেখো, রিডিউস টু এশালন ফর্ম অফ এ এটা সমান হবে এরকম। তাহলে এটাকে যদি আমরা রিডিউস টু এশালন ফর্মে নিয়ে যাই, এখানে কিছু পিভট কলাম থাকবে। পিভট কলামের বৈশিষ্ট্য আমরা জানি যে যেটা পিভট কলাম হবে সেই কলামে কেবলমাত্র একটি এক থাকবে এবং বাকি সবগুলো শূন্য থাকবে। এখানে দেখছি এটা একটা এক, এবং এখানে বাকি সবগুলো উপাদান হবে শূন্য। তাহলে আমরা ধরে নিই এই দুটি হচ্ছে আমাদের রিডিউস টু এশালন ফর্মের পিভট কলাম, এবং এর পরেরটা ধরি এটা নন পিভট কলাম, অর্থাৎ এখানে কিছু অশূন্য বা নন জিরো উপাদান আছে। এবং ধরি এখানে আরেকটি পিভট কলাম আছে, এখানে একটা এক এবং বাকি সব শূন্য, এবং পরের গুলো ধরি যেসব পিভট এন্ট্রি না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার কিছু নির্দিষ্ট সংখ্যক পিভট এন্ট্রি আছে, তাই না? আমরা এখানে তাহলে কি করলাম, আমরা এই দুটো ম্যাট্রিক্সের উপর কিছু সারি অপারেশন প্রয়োগ করলাম এবং এখানে আমরা রিডিউস টু এশালন ফর্ম পেলাম, যেখানে কিছু পিভট এন্ট্রি আছে এবং পিভট কলাম আছে। এখানে আমি প্রথম সারিকে দ্বিতীয় সারি দ্বিগুণ থেকে বিয়োগ করি এবং এরকম অনেক কাজ করে এই জিনিসগুলো পাই। অর্থাৎ এখানে এই জিনিসগুলো হলো এখানে রেগুলার লিনিয়ার কম্বিনেশন।
অন্যভাবে আমরা যদি এই ম্যাট্রিক্স নিয়ে শুরু করি এবং এর উপরে আমরা সেই কার্যবিধিগুলোর বিপরীত কার্যবিধি প্রয়োগ করি, তাহলে আমরা আগের ম্যাট্রিক্সে ফিরে যাব। আমরা আগেও বলেছি যে এগুলোর উপর বিপরীত কার্যবিধি প্রয়োগ করা যায়। অর্থাৎ তুমি এখানের এগুলোর উপর সারি অপারেশন চালিয়ে তুমি এইখানে ফিরে যেতে পারবে। আবার অন্যভাবে আমরা বলতে পারি যে এইখানের এই রিডিউসড টু এচেলন ফর্ম এটা স্প্যান করে এখানের, মানে আমি বলতে চাইছি এখানের এই সারি ভেক্টর গুলো এইখানের পিভট কলাম গুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়। এবং অবশ্যই তোমার নন পিভট রো গুলো, সেগুলোতে হবে খালি শূন্য উপাদান থাকবে এবং সেগুলো কোনো কাজেই আসবে না তোমার। কিন্তু তুমি যদি তোমার পিভট সারিগুলোকে নাও এবং তাদের উপর সারি অপারেশন প্রয়োগ করো, তাহলে তুমি কিন্তু অবশ্যই তোমার আসল ম্যাট্রিক্সে ফিরে যেতে পারবে। তাহলে আমরা মূলত বলছি যে এখানের এই ভেক্টরগুলোকে এদের বিভিন্ন লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা যায় এবং মোটামুটি সংখ্যা অনুযায়ী বলা যায় যে এখানের পিভট কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা কেন বলতে পারছি? কারণ তুমি লক্ষ্য করো এখানে একটা এক আছে এবং এটাকে আমি জানি, আমি দেখেই বুঝতে পারছি এটা অন্য কোনো সারির বা কলামের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। এখন তোমরা প্রশ্ন করো আমি এত কিছু কেন করছি? আমরা যখন শুরু করেছিলাম আমি এই রো স্পেস গুলোর একটি ভিত্তি বা বেসিস চাচ্ছিলাম। আমি এমন সর্বনিম্ন ভেক্টরের সেট চাচ্ছিলাম যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যাদের স্প্যান এদের স্প্যানের সমান হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এদের সবাইকে আমরা এদের এই রিডিউসড টু এচেলন ফর্মের লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে পারি। অর্থাৎ রিডিউসড টু এচেলন ফর্মের এই পিভট রো গুলোর, এবং আমরা জানি যে পিভট রো গুলো এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এরাই হতে পারে আমাদের সেই বেসিস। অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এবং এটা হতে পারে তৃতীয় এবং শেষ সারি। এটা আসলে আমার বানানো উদাহরণ, যাই হোক, মানে আমরা বলতে চাচ্ছি যে এটা আমাদের রো স্পেসের একটা ভালো বেসিস হতে পারে। তাহলে চল আমি এটাকে লিখে ফেলি, একটু ভুল হয়েছে, দাঁড়াও। হ্যাঁ, তো আমাদের রিডিউসড রো এচেলন ফর্মের পিভট রো গুলো, অর্থাৎ পিভট রোজ অফ ইন রিডিউসড রো এচেলন ফর্ম অফ এ, আমাদের এ রো স্পেসের একটি ভিত্তি হতে পারে, অর্থাৎ a basis of the row space of A। অথবা আমরা এটাকে বলতে পারি রো স্পেস অফ এ, অথবা আমরা বলতে পারি কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ। আমরা জানি যে এই দুটো আসলে একই জিনিস এবং এটা আমরা অনেকবার দেখেছি। এখন আমরা যদি কলাম স্পেসের ডিমেনশন জানতে চাই, তাহলে আমরা শুধু গুনবো যে আমাদের কয়টি পিভট রো আছে। তাহলে আমাদের এ এর রো স্পেস অথবা কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ এর ডিমেনশন হচ্ছে এ এর রিডিউসড রো এচেলন ফর্মের পিভট রো এর সংখ্যা। অথবা আরো সহজ করে বলতে গেলে যতগুলো পিভট এন্ট্রি আছে তোমার, কারণ প্রত্যেকটা পিভট এন্ট্রি একটা পিভট সারিতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের এ ট্রান্সপোজ এর র্যাঙ্ক এটা সমান হবে আমাদের এ এর রিডিউসড রো এচেলন ফর্মের পিভট এন্ট্রির সংখ্যা, অর্থাৎ the number of pivot entries in the reduced row echelon form of A। কারণ প্রত্যেকটা পিভট এন্ট্রি একটি পিভট সারি আছে এবং প্রত্যেকটা পিভট সারি একটা ভালো বেসিস আমাদের রো স্পেস অফ এ এর জন্য, এবং এদের প্রত্যেককে এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়। তার মানে সারিগুলো দিয়ে যা বানানো যায় এখানের এই পিভট রো গুলো দিয়েও তাই বানানো যায়। এখন প্রশ্ন হলো এ এর র্যাঙ্ক কি? আমরা এতক্ষণ যেটা নিয়ে কাজ করছিলাম সেটা ছিল এ ট্রান্সপোজ এর র্যাঙ্ক। এখন তাহলে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এ এর র্যাঙ্ক। তাহলে এ এর র্যাঙ্ক অথবা র্যাঙ্ক অফ এ সমান হচ্ছে এ এর কলাম স্পেসের ডিমেনশন বা মাত্রা, অর্থাৎ ডিমেনশন অফ দ্য কলাম স্পেস অফ এ। অথবা আমরা বলতে পারি এটা সমান হচ্ছে এ এর কলাম স্পেসের বেসিসে যতগুলো ভেক্টর আছে তার সংখ্যা, অর্থাৎ দ্য নাম্বার অফ ভেক্টরস ইন দ্য বেসিস ফর কলাম স্পেস অফ এ। তাহলে চলো এটা করি। আমরা আগের যে এই ম্যাট্রিক্সটা আমাদের ছিল আমরা সেই ম্যাট্রিক্সটাই নিব এখানে, শুধু এখানে আমরা এটাকে কলাম ভেক্টর হিসেবে লিখব। তাহলে c1 c2 এভাবে করে cn পর্যন্ত, কারণ আমাদের এখানে nটি কলাম আছে। এবং আমরা জানি কলাম স্পেস মানে হচ্ছে এখানে যতগুলো ভেক্টর আছে এদের স্প্যান। তাহলে আমরা এটাকে এখানে লিখে ফেলি সংজ্ঞা আকারে, কলাম স্পেস অফ এ এটা সমান হচ্ছে স্প্যান এই ভেক্টরগুলো, অর্থাৎ c1 c2 এভাবে করে cn পর্যন্ত। এটা হচ্ছে আমার কলাম স্পেসের সংজ্ঞা। তবে আমরা এখানে বেসিস ভেক্টরের সংখ্যা জানতে চাচ্ছি এবং আমরা এটা আগেও অনেকবার করেছি, এবং বেসিস ভেক্টর কতগুলো হবে সেটা জানার জন্য আমরা এটাকে রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যেতে পারি। তাহলে এখানে আমরা পাবো কিছু পিভট এন্ট্রি এবং তাদের সংশ্লিষ্ট পিভট কলাম। তাহলে এগুলো হতে পারে আমাদের পিভট এন্ট্রি এবং তাদের সংশ্লিষ্ট পিভট কলাম, এবং তারপর ধরি এর পরেরটি নন পিভট কলাম এবং পরেরটি আবার ধরলাম একটা পিভট কলাম। তাহলে তোমার কাছে একটি নির্দিষ্ট সংখ্যক পিভট কলাম আছে, আমি এটাকে অন্য রং দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। তাহলে রিডিউসড রো এচেলন ফর্মে এগুলো হচ্ছে তোমার পিভট কলাম, এবং আমরা জানি যে
তোমার ম্যাট্রিক্সের কলাম ভেক্টর গুলোর বেসিস কলাম হবে তোমার রিডিউসড রো এচেলন ফর্মের পিভট কলামের সাথে সংশ্লিষ্ট কলামগুলো। তাহলে আমরা এদেরকে চিহ্নিত করে দিতে পারি, এখানে এটা হতে পারে একটা পিভট ভেক্টর, এটা হতে পারে একটা পিভট ভেক্টর, এবং এটার সাথে সংশ্লিষ্ট এই চতুর্থ এটাও হতে পারে একটা পিভট ভেক্টর। তাহলে আমরা যদি র্যাঙ্ক বের করতে চাই তাহলে আমাদের শুধু জানতে হবে যে বেসিস ভেক্টরের সংখ্যা কত, কোনগুলো সেটা আমাদের জানার কোনোই দরকার না, আমাদের শুধু সংখ্যাটা জানলেই হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা রিডিউসড এচেলন ফর্মে পিভট কলাম কতগুলো আছে সেটা করতে পারি, কারণ এখানে যতগুলো পিভট কলাম আছে ততগুলোই বেসিস ভেক্টর আছে। কিন্তু আমরা জানি যে পিভট কলাম ততগুলোই থাকে যতগুলো পিভট এন্ট্রি থাকে, কারণ প্রত্যেকটি এন্ট্রির জন্য আমরা একটি করে কলাম পাই। তাহলে আমরা বলতে পারি যে র্যাঙ্ক অফ এ সমান হবে এ এর রিডিউসড রো এচেলন ফর্মের কতগুলো পিভট এন্ট্রি আছে তাদের সংখ্যা, অর্থাৎ the number of the pivot entries in the reduced row echelon form of A। এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে আমরা A ট্রান্সপোজের র্যাঙ্ক বের করার জন্য আমরা একই কাজই করেছি, অর্থাৎ the dimension of the column space of A transpose অথবা the dimension of the row space of A। তাহলে এখন আমরা আমাদের উপসংহার লিখতে পারি যে র্যাঙ্ক অফ A এটা সমান হবে র্যাঙ্ক অফ A ট্রান্সপোজ, অর্থাৎ এই দুটো পরস্পর সমান।